নমস্কার, রামানুজম শিক্ষা কেন্দ্রে তোমাদের স্বাগত। আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের নিমেষে অঙ্ক বইয়ের 303 পাতার 20 দাগের অঙ্ক থেকে শুরু করব। এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। দেখো 20টা কি বলেছে, আকাশ পরিচ্ছন্ন থাকলে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 8.5 সেকেন্ডে পিছিয়ে যায় এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ঘড়িটি প্রতি ঘন্টায় 5.1 সেকেন্ডে এগিয়ে যায়। ঠিক আছে, মানে আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকছে তখন ঘড়িটি এগিয়ে যাচ্ছে, আর যখন আকাশ পরিষ্কার থাকছে পিছিয়ে যাচ্ছে। ঘড়িটি সকালে ঠিক করে চালিয়ে দেওয়ার 12 ঘন্টা পরে দেখা যায় ঘড়িটি সঠিক সময় নির্দেশ করছে। তাহলে ঘড়িতে কত দিনের কত অংশ তাহলে আকাশ পরিচ্ছন্ন ছিল, আমাদের সেই অংশটা বার করতে হবে। তো অংশ বার করতে গেলে আমরা আগে বের করে নিই যে এই পরিচ্ছন্ন যখন পরিচ্ছন্ন থাকে ইউজ টু কত, যখন মেঘাচ্ছন্ন থাকে, তাই তো? তাহলে পরিচ্ছন্ন অনুপাত মানটা কত, 8:5, আর মেঘাচ্ছন্নর মান হচ্ছে 5:1। তাহলে এটা তাহলে দেখো এই দশমিকটা উঠে গেলে নিচে 10 আসবে, ইউজ টু 51/10। এটাকে তোমরা যদি কাটাকাটি করো দেখবে 1:3/5 আসবে, যেটা 5টা দিকে গেলে হবে 5:3। তাহলে পরিচ্ছন্ন অনুপাত 5 মেঘাচ্ছন্ন 3। ঠিক আছে, তাহলে আমাদের কি চেয়েছে, যে দিনের কত অংশ আকাশ পরিচ্ছন্ন ছিল। তাহলে আমরা কত করব, 5 বাই এদের যোগফল 5 + 3 = 5/8। এত অংশ আকাশ পরিচ্ছন্ন ছিল। নেক্সট আমরা দেখব 21 অঙ্কটা। 21 দেখো কি বলেছে, তলদেশে একটি ছিদ্র দিয়ে জলপূর্ণ একটি চৌবাচ্চা খালি হয় 6 ঘন্টায় এবং জল ভর্তি করা নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল ভরে চৌবাচ্চাটাতে। তাহলে তলদেশের ছিদ্র খুলে রেখে জল ভর্তি করা নলটি চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হয় 8 ঘন্টায়। তাহলে চৌবাচ্চাতে কত লিটার জল ধরে? অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। নল চৌবাচ্চার এই ধরনের অঙ্কগুলো তোমরা পরীক্ষায় অবশ্যই করে যাবে। তাহলে দেখো কি বলেছে, চৌবাচ্চাটি খালি হয় 6 ঘন্টায়, মানে পুরোটা চৌবাচ্চা যখন আমরা ধরবো তাহলে পুরো চৌবাচ্চাটা এক অংশ, তাই তো? তাহলে এক অংশ খালি হচ্ছে 6 ঘন্টায়, মানে 6 ঘন্টায় খালি হচ্ছে কতটুকু, পুরোটা, মানে এক অংশ। তাহলে 6 ঘন্টায় যদি এক অংশ খালি হয় তাহলে 1 ঘন্টায় কত হবে, 1/6 অংশ খালি হবে। এটা খালি হচ্ছে। এবার দেখো যেহেতু এটা ছিদ্র দিয়ে খালি হচ্ছে সেজন্য আমরা এটাকে বিয়োগ দেব। কার থেকে বিয়োগ দেব না, জল যতটুকু ভর্তি হচ্ছে ঘন্টায় তার থেকে। তাহলে 1 ঘন্টায় জল ভরে কতটুকু, 8 ঘন্টায় পুরোটা ভরে, তাই তো? তাহলে 1 ঘন্টায় 1/8 অংশ। তাহলে আমরা এবার এই 6টাকে বাদ দেব, 1/8 থেকে 1/6টাকে বাদ দেব। 1/6 - 1/8 সমান 24। 1/24 এত অংশ। এত অংশ মানে কি বল, এত অংশ মানে ঘন্টায় কতটুকু ভরে, এতটুকু। তাহলে কত ঘন্টা সময় লাগে, 24 ঘন্টা। বোঝা গেছে? তাহলে আমাদের কি বলেছে, চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে। কি করব, আর আমাদের একটা জিনিস গিভেন আছে, কি বলতো, জল যে নলটা দিয়ে ভরছে সেটা কতটুকু, 1 মিনিটে 4 লিটার। তাহলে ঘন্টায়, এটাকে ঘন্টায় কনভার্ট করলে কি হবে, 4 × 60। তাহলে 40 × 4 × 60 এত লিটার। এত লিটার সমান কত হবে, 24 7 5 এত লিটার। তাহলে এত লিটার জল ধরে ওই চৌবাচ্চাটা। নেক্সট 22টা কি বলেছে, এ একটি কাজের 7/10 অংশ, মানে পুরো কাজটা যদি 1 অংশ হয় তাহলে সেই কাজটা 7/10 অংশ করে 15 দিনে। বাকি কাজ বি এর সহযোগিতায় 4 দিনে শেষ করে এ। তাহলে এ ও বি ওই কাজটি কত দিনে শেষ করবে? ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই। এ কাজটি করে
7 এর 10 অংশ কাজ এ একা করছে, ঠিক আছে? 7 এর 10 অংশ কাজ করছে কত দিনে? 15 দিনে। তাহলে 1 অংশ কাজ করবে মানে পুরো কাজটা এর করতে সময় লাগে কত? 15 ইনটু 10 এর 7 উল্টে যায়, আমরা এটা জানি, এতদিন। এবার দেখো কি বলেছে, বাকি কাজ বি এর সহযোগিতায় 4 দিন শেষ করে। বাকি কাজ মানে কি? এই 7 এর 10 অংশ কাজ তো এ নিজে করছে, তাহলে বাকি কতটুকু থাকছে? বাকি বের করতে গেলে কি করব? পুরো কাজ থেকে 7 এর 10 অংশ বাদ দেব, তার মানে 1 মাইনাস 7 এর 10। তাহলে পুরো অংশটা থেকে এ আগে যতটুকু করেছিল 7 এর 10 অংশ বাদ দিলে আমাদের কত থাকে? 3 এর 10 অংশ, ঠিক আছে? এই 3 এর 10 অংশ কাজ যখন বাকি ছিল তখন বি আসে, দিয়ে এ আর বি একত্রে কাজটা শেষ করে 4 দিনে। তাহলে 3 এর 10 অংশ কাজ এ বি একত্রে, এ প্লাস বি 3 এর 10 অংশ কাজ শেষ করে কত দিনে? 4 দিনে। তাহলে যদি তারা দুজনেই পুরো কাজটা করতো তাহলে কত দিনে শেষ করতো? 4 ইনটু 10 এর 3, তাই তো? তার মানে 40 এর 3, এটা মানে এত দিনে। 40 এর 3 মানে কত? 13 পূর্ণ 1 এর 3, তাই তো? এত দিনে। 23 কি বলেছে? এই মিশ্রণের অঙ্ক, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখি কি বলেছে, দু প্রকার সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 2:3 এবং 5:4। দু প্রকার সংকর ধাতু সম পরিমাণে মিশ্রিত করে তৃতীয় প্রকার সংকর ধাতু তৈরি করা হলো। তাহলে তৃতীয় মিশ্রণে দস্তা ও তামার অনুপাত কত হবে বার করতে হবে। তাহলে এরা দুই রকম নিয়ম আছে, শর্টকাটও আছে, বড়ও আছে। আগে আমি তোমাদের শর্টকাটটা শিখিয়ে দিই, তারপর নয়তো ডিটেইলসে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা শর্টকাটটা দেখে নিই। তাহলে প্রথম প্রকারে তামা ইউজড টু দস্তা, ঠিক আছে? তাহলে প্রথম প্রকারে তামা আছে কতটুকু? 2:3। আর দ্বিতীয় প্রকারে তামা দস্তা কতটুকু আছে? 5:4। এটার যোগফল কত? 5 আর 9, 5 9 লসাগু কত হয়? 45। তাহলে যদি এটা 45 হয় তাহলে এটার সাথে আমরা কত গুণ করব? 9, আর এটার সাথে কত গুণ করব? 5। তাহলে এর সাথে 9 গুণ করলে কত হবে? 18 ইউজ টু 3 9 27, 25 ইউজ টু 20। তাহলে এটা যোগ করলে কত হবে? 43 ইউজ টু 47। তাহলে এটা কি? এটা হচ্ছে তৃতীয় প্রকার যে মিশ্রণটা তৈরি হলো সেই মিশ্রণে তামা ও দস্তার অনুপাত। এটা হলো শর্টকাট নিয়ম। এবার আমরা নিয়মটা দেখব, বড় করে ডিটেইলসে অঙ্কটাকে করছি। তাহলে দেখো, প্রথম প্রকারে যদি তামা দস্তার অনুপাত এত থাকে তাহলে প্রথম প্রকারে তামা আছে কতটুকু? 2 এর 5, আর দস্তা আছে কতটুকু? 3 এর 5। আর দ্বিতীয় প্রকারে তামা আছে কতটুকু? 5 এর 9, আর দস্তা আছে কতটুকু? 4 এর 9। এবার আমরা যে নতুন মিশ্রণটা তৈরি করব তাতে কি থাকবে? এই দুটোর যোগফল আর এই দুটোর যোগফল। এই দুটোর যোগফল হবে তামা আর এই দুটোর যোগফল হবে দস্তা। তাহলে এটা ইউজ টু এটা এত অনুপাতে। এবার আমরা যোগ করে দেব। ইউজ টু 3 এর 5 প্লাস 4 এর 9, 5 9 45, আর এটা হবে 43 ইউজ টু 45 47। তাহলে হবে 43 ইউজ টু 47। এটা হচ্ছে তৃতীয় নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত। তাহলে এটা আমরা কি পেলাম? তামা ইউজ টু দস্তা। কিন্তু আমাদের প্রশ্নে কি চেয়েছে? দস্তা ইউজ টু তামা। তাহলে এটা উল্টে যাবে। দস্তা ইউজ টু তামা কত হবে? 47 ইউজ টু 43। আগের অঙ্কটা তো তাই হবে। নেক্সট 24 এর অঙ্কটা। 24 এর অঙ্কটা একটু অন্যরকম এবং এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। এই মাথায় বার থাকলে কিভাবে আমরা ক্যালকুলেশন করব, পরীক্ষায় এলেও সিম্পলিফিকেশন অঙ্ক এগুলো আসে, তো তোমরা ভালো করে দেখে নাও এবং বুঝে নাও। দেখো কি আছে? 0.93 কেবলমাত্র 3 এর মাথায় বার আছে, ডিভাইডেড বাই 8.4।
বাই কত আছে 3.402, এখানে 0 আর 2 দুটোর মাথায় বার আছে, বিয়োগ 0.068, এখানে কটার মাথায় বার আছে, এখানেও দুটোর মাথায়, এটার মাথাতেও আছে এটার মাথাতেও আছে, দুটোর মাথায় বার আছে, ঠিক আছে। এবার তাহলে দেখো এর মাথায় বার আছে, বার নেই কার মাথায়, 9 মাথায়, 9 বিয়োগ যাবে বাই, একটার মাথায় আছে একটা মাথায় নেই, তাহলে একটা 9 একটা 0, ভাগ 84 বাই 10 উঠে গেলে 10, এটা কত হবে, পুরো সংখ্যাটা এটা লিখলাম, বিয়োগ কত যাবে 34 লিখলাম বাই। এবার একটা কথা, যেটা দশমিকের আগে থাকবে সেইটার জন্য আমি কিন্তু কোনো শূন্য পাবো না, দশমিকের পরে যা থাকবে তার জন্য আমাকে দেখতে হবে। তাহলে দশমিকের পরে আমার কটা মাথায় বার আছে, দুটো 9 মাথায়, আর কটা মাথায় নেই, একটার মাথায়, বিয়োগ দশমিকের পরে দেখবো তিনটে সংখ্যা আছে তাই তো দশমিকের পরে, তাহলে কটার মাথায় বার আছে, দুটোর মাথায়, আগে আমরা লিখে নিই 68, তাহলে কোনো এমন সংখ্যা নেই আছে 0, 0 বিয়োগ গেলেও যা না গেলেও তাই, তাই করলাম না। কটার মাথায় বার আছে, দুটোর মাথায়, কটার মাথায় নেই, একটার মাথায়। এবার ক্যালকুলেশন করো, এটা থেকে বাদ দিলে কত হয় 84 বাই 90 ইনটু, এটা উল্টে যাবে, ভাগ আছে গুণ ছিল এটা উল্টে যায়, 10 বাই 84, এটা কত হবে, বিয়োগ চিহ্ন আছে 990340 মাইনাস 34 মাইনাস 68, এদিকে করে দেখো সমান, তাহলে এই শূন্য কেটে গেল, 84 কেটে গেল, উপরে আমাদের পড়ে থাকলো 1/9 বাই, নিচে কত থাকবে, এই পুরো ক্যালকুলেশনটা করতে হবে, তাহলে দেখবে আসবে 3300 বাই 990, 00 কেটে যাচ্ছে, এটাকে ভাগ আছে, এটাকে উল্টে দিই, তাহলে 1/9 গুণ 99 বাই 330, না 1/9 না 1/9, 3×11 33, তাহলে কত হলো 1/30। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট আমরা করব 25 দাগের অঙ্কটা। 25 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। এই রকম অঙ্কগুলো তোমাদের হয়তো সংখ্যা পাল্টিয়েও দিতে পারে, কিন্তু নিয়মটা একই রকম, সেটা ভালো করে শিখে নাও। দেখো কি বলেছে, সমগ্র পৃথিবীর স্থল ও জলভাগের অনুপাত 1:2। আমরা এমনিও জানি যে জলভাগটা স্থলভাগের থেকে বেশি, তাই তো? বলছে সমগ্র পৃথিবীর জল ও স্থলভাগের অনুপাত কত, 1:2। শুধুমাত্র উত্তর গোলার্ধের আমাদের কাছে গিভেন আছে, কি বলেছে, উত্তর গোলার্ধের অনুপাত 2:3। তাহলে আমাকে বার করতে হবে দক্ষিণ গোলার্ধের অনুপাত কত। পুরো পৃথিবীটা দুটো ভাগে বিভক্ত, একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ, পুরো পৃথিবীর অনুপাতটা দিয়ে দিয়েছে, পুরো পৃথিবীর সমগ্র লিখলাম, সমগ্রটা কত দিয়েছে আমাদের বলো, সমগ্র দিয়েছে স্থল আর জলের অনুপাত, মানে স্থল আর জল দিয়েছে 1:2। এটা হচ্ছে কি সমগ্র পৃথিবী। উত্তর গোলার্ধটা দিয়ে দিয়েছে, উত্তর গোলার্ধটা কত দিয়েছে, উত্তর গোলার্ধটা দিয়েছে 2:3। এটা হচ্ছে উত্তর গোলার্ধে। আমাকে এটা থেকে দক্ষিণ গোলার্ধটা বার করতে হবে। তোমরা কি শর্টকাট নিয়মটা দেখে নাও। দেখো এটার যোগফল কত 3, এটার যোগফল কত 5, 3 আর 5 লসাগু 15। দেখো হিসেব মতো আমাদের এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে, কিন্তু যেহেতু সমগ্র পৃথিবী বলেছে তাহলে দ্বিগুণ হয়ে যাবে, তাই তো? সমগ্র পৃথিবী উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ মিলে, তাহলে এটা কি থাকবে, দ্বিগুণ থাকবে। তাহলে আমরা এই জায়গায় 10 দিয়ে গুণ করব আর এটাকে 3 দিয়ে। তাহলে দেখো কত হয়, 10 দিয়ে গুণ করলে কত হবে, 10:20, আর এটাকে কত হবে 6:9। আগে একটা ইউজ অঙ্ক তোমাদের এইভাবে করালাম 4:11। তাহলে কি উত্তর, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের স্থল আর জলের অনুপাত। আমাদেরকে এখানে কি চেয়েছে, স্থল আর জলের অনুপাতই চেয়েছে। আর আমরা এই অঙ্কটাকে ডিটেইলসটা করব। ডিটেইলসটা করতে গেলে কি দেখো, আমাদের কাছে কি দেওয়া ছিল, পৃথিবীর স্থল আর জলের অনুপাত, উত্তর গোলার্ধের স্থল আর জলের অনুপাত। তাহলে পৃথিবী, এখানে লিখলাম আমরা পৃথিবী, এখানে উত্তর গোলার্ধ, ঠিক আছে? তাহলে আমাদের যেটা বেরোবে সেটা কি বেরোবে, দক্ষিণ গোলার্ধ। তাহলে পৃথিবীর মোট কত অংশ, 2, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে পৃথিবী যদি মোট আমরা 2 অংশ ধরি, তাহলে আমরা উত্তর গোলার্ধকে 1 দিতে পারবো, দক্ষিণ গোলার্ধকে 1 দিতে পারবো, উত্তর গোলার্ধকে 1 দিলাম,
ঠিক আছে, পৃথিবীর অনুপাতটা দিয়ে দিয়েছে 1:2, উত্তর গোলার্ধের অনুপাতটা দিয়ে দিয়েছে কত 2:3। এবার যেটা বেরোবে সেটা দক্ষিণ গোলার্ধের, আমরা বের করে নেব দক্ষিণ গোলার্ধেরটা কত। এইটা যেটা অনুপাত আসবে সেটার থেকে দেখো পৃথিবীর কতটা, এটা বিয়োগ করব, পৃথিবী থেকে উত্তর গোলার্ধে বিয়োগ করলে দক্ষিণ গোলার্ধে চলে আসবে। তাহলে দেখো মোট আছে 2 গুণ কতটুকু স্থল থাকবে, স্থল ইনটু জল, স্থল এটা জল, আবার এটা স্থল এটা জল, তাহলে স্থল কতটুকু থাকবে 1/3 বিয়োগ উত্তর গোলার্ধে স্থল কতটুকু থাকবে 2 আছে, তাহলে 1 ইনটু 2 এই দুটোকে যোগ করলে 5। এটা হচ্ছে স্থলের অনুপাত দক্ষিণ গোলার্ধের, ইউজ টু দক্ষিণ গোলার্ধের জলের অনুপাত। এখানে মোট কত 2 গুণ 2/3 বিয়োগ, আবার এটা বিয়োগ দেব 1 গুণ 3/5, এটা কি জল। এবার এটাকে ক্যালকুলেশন করে চলে আসবে 2/3 বিয়োগ 2/5 ইউজ টু 4/3 বিয়োগ 3/5, তাহলে কত হবে 4/15 ইউজ টু 11/15 সমান 4:5, 4:11। এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের কি না স্থল আর জলের অনুপাত। এরপর আমরা করব 26 নম্বরটা। দেখো 26 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, খুব সোজা। দেখো কি বলেছে, এক ব্যক্তি প্রতি সপ্তাহে 69.30 টাকা আয় করেন এবং প্রতি চতুর্থ সপ্তাহে, এক সপ্তাহে এটা আয় করছে এক সপ্তাহে, এবং 4 নম্বর সপ্তাহে গিয়ে তিনি 18.90 টাকা স্থানীয় সমাজসেবী সংগঠনে দান করেন। বছরের শেষে ওই ব্যক্তির কাছে কত টাকা অবশিষ্ট থাকবে। ঠিক আছে, দেখা যাক। তাহলে দেখো প্রতি সপ্তাহে এত টাকা আয় করে, তাহলে মোট সপ্তাহ কত, এক বছরে কত সপ্তাহ বলো, এক বছরে 52 সপ্তাহ, তাই তো। বাহান্নটা সপ্তাহ থাকে, তাহলে এক সপ্তাহে কত টাকা ইনকাম করেছে 69.30, তাহলে 52 সপ্তাহে কত টাকা করবে, তাহলে মোট আয় করে নিই আমরা, মোট আয় কত হবে 69.30 ইনটু 52, এত টাকা সমান কত টাকা 36, এটা গুণ করবে, গুণ করলে আসবে 3603.60 টাকা। ঠিক আছে, মোট আয় এত টাকা। এবার তারপরে কি দিয়েছে, চতুর্থ সপ্তাহে এত টাকা তিনি দান করেন। চতুর্থ সপ্তাহে দেখো মোট সপ্তাহ যদি এত থাকে, তাহলে চতুর্থ সপ্তাহ কটা আছে বার করতে গেলে কি করব আমরা, এটাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে দান করেন কত 18.90 ইনটু, এটাকে 4 দিয়ে ভাগ করে যত আসবে যতগুলো আছে 52/4, এত টাকা। তাহলে 4 13 52, 13 সাথে এটা গুণ করলে কত আসবে 245.70 টাকা। তাহলে এত টাকা আয় করছে বছরে, এত টাকা দান করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে মোট কত টাকা থাকছে, অবশিষ্ট থাকবে, অবশিষ্ট কি করব আমরা, এটার থেকে এটাকে বাদ দেব, তাহলে 3603.60 মাইনাস 245.70, এত টাকা সমান কত আসবে 3357.90 টাকা। বোঝা গেল, এটা ভীষণ সহজ অঙ্ক। এবার আমরা 27 অঙ্কটা করব। কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 7% হ্রাস আর প্রস্থ 10% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফলের পরিবর্তন। এইরকম যে অঙ্কেই এতটুকু হ্রাস হলো এতটুকু বৃদ্ধি হলো, তাহলে পরিবর্তন কত হলো, এই ধরনের অঙ্কের জন্য আমরা একটা সূত্র ইউজ করব। সমস্ত ক্ষেত্রে তোমরা এই সূত্রটা ইউজ করতে পারবে। সূত্রটা কি দেখে নাও, ভালো করে বুঝে নাও। a প্লাস b প্লাস a ইন্টু b বাই 100,
ঠিক আছে, a প্লাস b ইনটু b বাই 80। এবার a আর b এর মানটা তোমরা এখানে বসিয়ে দেবে। কি বলেছে 7% হ্রাস পাচ্ছে আর 10% বৃদ্ধি পাচ্ছে। আর কমলে হ্রাস পেলে ক্ষতি হলে বিয়োগ হবে, আর বৃদ্ধি পেলে সবসময় যোগ হবে। তাহলে a এর মানটা কত এখানে হবে -7, আর b এর মান কত বসাবো 10 বসিয়ে দিই। -7 প্লাস 10, এই মাইনাসটার জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে 7 ইনটু 10 বাই 100। শূন্য শূন্য কেটে গেল, তাহলে -7 প্লাস 10 কত হয় 3 মাইনাস 7 এর 10। তাহলে এটা কত হবে 10, 30 মাইনাস 7 23 বাই 10 সমান 2.3। দেখি উত্তরে কত আছে, মানে কত হলো 2.3। এবার 2.3 টা হ্রাস না বৃদ্ধি এটা আমরা কিভাবে বুঝবো? এই ক্যালকুলেশনটা করার সময় যদি আমাদের আগে মাইনাস আসে তাহলে হ্রাস পাবে, আর যদি প্লাস আসে তাহলে বৃদ্ধি পাবে। আমাদের কি আছে প্লাস, তাহলে এত পয়েন্ট কি হবে বৃদ্ধি পাবে, আর যদি বিয়োগ মাইনাস আসে তাহলে সেটা হ্রাস পাবে। দেখো তারপরে অঙ্কটা কি বলেছে 28 বলেছে 3, 5, 7 তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে আমাকে। এই তিনটে সংখ্যা দ্বারা গঠিত কতগুলো সংখ্যা গঠন হবে আর তাদের যোগফলটা বার করতে বলেছে। তাহলে 3, 5, 7 এই তিনটে সংখ্যা দিয়ে কতগুলো সংখ্যা তৈরি করতে পারি আমরা 7টা। কি কি দেখো 3, 5, 7 তিনটে থাকলো, এদের উল্টে দিই 7, 5। এবার 7টা নিই 3, 5 7 থাকলো, উল্টে দিই 5, 3 5 নিই 3, 7 5 থাকলো, এটাকে উল্টে দিই 7, 3। তাহলে এটা যোগ করলে 30, 33 হাতে পড়লো 3, এটা যোগ করলে 30 হাতে 3 এ 33। তাহলে এর যোগফলটা কত হবে 3330। আমরা নৌকা স্রোতের একটা অঙ্ক করব, অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, একটি নৌকার নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে 10 ঘন্টা প্রতিকূলে 20 ঘন্টা করে সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার হলে স্থান দুটির দূরত্ব কত ছিল? তাহলে দেখে নিই অনু আর প্রতি, অনুকূল আর প্রতিকূল। ঠিক আছে, তাহলে দেখো দূরত্ব মানে কি হবে, আমরা ধরে নিই কি ধরবো নৌকার বেগ দেওয়া আছে, তাহলে আমরা স্রোতের বেগটা ধরে নিই। স্রোতের বেগ কত? স্রোতের বেগ ধরলাম x, ঠিক আছে x কি, আর নৌকা কত দেওয়া আছে 9। তাহলে অনুতে কি হয় নৌকা প্লাস স্রোত ইনটু কত সময় দেওয়া আছে 10, প্রতিতে কি হয় নৌকা মাইনাস স্রোত কত সময় দেওয়া আছে 20, 0 0 কেটে গেল। এদিকে তাহলে এদিকে হবে 9 প্লাস x ইকুয়ালস টু 18 মাইনাস 2x, মাইনাস 2x এদিকে গেলে 3x, এটা এদিকে গেলে 9, তাহলে x ইকুয়ালস টু 3। এই x এর ভ্যালুটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলেই পেয়ে যাব যে স্থান দুটির দূরত্ব কত। ঠিক আছে, তাহলে আমরা এই ইকুয়েশনটাই বসাই, x এর ভ্যালুটা নিয়ে গিয়ে এই ইকুয়েশনটা যদি বসাই তাহলে কি হবে 9 প্লাস x ইনটু 10, তাহলে 9 প্লাস 3 ইনটু 10, তাহলে 12 ইনটু 10 সমান 120। তিরিশের অঙ্কটা করব। দেখো 30 এর অঙ্কটা কি বলেছে 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 মাইনাস হাফ। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ অঙ্কটা করে যাচ্ছি, খুব সুন্দর করে তোমরা বুঝে নিও। 1/, যা আছে রেখে দেব 1/2 প্লাস শুধুমাত্র এই জায়গাটুকু করব, কি হবে 1/2 লসাগু করলে 4 বিয়োগ 1 3, 3 এর 2, তাহলে 1/2 প্লাস 1/, দেখো 3 এর 2, 3 এর 2টা উল্টে যাবে, দিয়ে 2টা উপরে চলে যাবে, তাহলে 2 প্লাস 2 এর 3। এবার 1/, আবার এটা লসাগু করলে কত হবে 2 প্লাস 1/, 3 করে 6 7 8 8 এর 3,
আবার এটা উল্টাবে, তাহলে এখানে 3 চলে যাবে, 1/2 প্লাস কত হবে 3 এর 8, তাহলে 8 দুগুণে 16, 17 18 19, 19/8, 1/19 তাহলে 8টা উপরে চলে গেলে কত হবে 8 এর 19, বেশ হয়ে গেল। আমরা 31 এর অঙ্কটা করব। দেখো 31 এ কি বলছে, বার্ষিক পরীক্ষায় এ 70% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং বি পায় এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 10% কম, 10% কম পাচ্ছে। দ্বিতীয় স্থানাধিকারী বি এর প্রাপ্ত নম্বর 630 হলে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? ঠিক আছে, যে পার্সেন্টের উপরে কম বা বেশি লেখা থাকবে তার থেকে আমরা 100 বিয়োগ করব, আর যেটার উপরে কিছু লেখা থাকবে না সেটাই লিখবো। দেখো দেখো মোট আচ্ছা কত পেয়েছে, বি কত পেয়েছে 630 ইনটু এর থেকে কতটুকু কম পেয়েছে 10%, 10% কম মানে কত হবে 100/90, 90টা কেন হলো 10% কম পেয়েছে সেই জন্য। আর এর প্রাপ্ত নম্বর কত 70%, এর প্রাপ্ত নম্বরে 70%, তাহলে এর সাথে কত হবে 100/70। ঠিক আছে, বলেছে এর প্রাপ্ত নম্বর 70% আর বি 10% কম পেয়েছে বলে আমরা 90 করলাম। এবার কাটাকাটি করো, 0 0 0 0 কাটলো, 7 9 63, 90, 9 কে 9, 10, তার মানে 1000। তাহলে মোট পরীক্ষার নম্বর কত ছিল 1000 নম্বরের পরীক্ষা হয়েছিল। এবার দেখো 32 থেকে অঙ্কটা, এই অঙ্কটা দেখে মনে হচ্ছে প্রচুর বড় ক্যালকুলেশন। এই অঙ্কটা তোমরা যদি গুণ ভাগ বিয়োগ করে করতে যাও পরীক্ষায় তো একটা অঙ্কতে নামাতেই পুরো পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে এই অঙ্কটার শর্ট নিয়মটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, ভালোভাবে বুঝে নাও আর শিখে নাও, না বুঝতে পারলে কমেন্ট করো। ইনটু 99, এরকম অঙ্ক পরীক্ষায় খুব আসে, সরলের মান বার করা। এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এইখানে যতগুলো 9 থাকবে গুণ হিসেবে ততগুলো 9কে আমরা লিখব, ঠিক আছে। আর এখানে পূর্ণ হিসেবে যতগুলো 9 থাকবে কি করব, ততগুলো শূন্য লিখব, 3টে শূন্য, বিয়োগ এই উপরেরটা আর এই নিচেরটার ডিফারেন্স কত আছে এখানে 4, এই ডিফারেন্সটা এইটা ক্যালকুলেশন করো, দেখো তোমাদের উত্তর বেরিয়ে আসবে। এটা ক্যালকুলেশন করলে কত হবে 6 9 9 8 9, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা 33 এর অঙ্কটা করব। 33 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় এলে তোমরা সূত্রটা মনে রাখতে হবে, সেই সূত্রতে মান বসিয়ে তোমরা করতে পারবে। যদি তোমরা ছবি আঁকো তাহলে কি দেখবে 12 6 3 9 1 2 4 5 7 8 10 11, তাই তো? তাহলে আমাদের কি বলেছে, 3টে থেকে 4টের মধ্যে কোন সময় ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একে অন্যের বিপরীতে থাকে। তাহলে 3টে থেকে 4টে বাজছে মানে কি 3টে বেজে গেছে, তার মানে ঘড়ির কাঁটাটা ঠিক এই মাঝ বরাবর থাকবে ঘন্টার কাঁটাটা। আর মিনিটের কাঁটাটা কখন বিপরীত দিকে থাকবে, যখন মিনিটের কাঁটাটা যখন ঠিক এই বরাবর থাকবে, তাই তো? এই বরাবর থাকবে তখন ঠিক বিপরীতে রাখো। এটা কিন্তু ঠিক 10 হচ্ছে না, আবার ঠিক 11 হচ্ছে না, এর মাঝামাঝি কোনো একটা টাইম হবে। এবার কোন টাইমটা সেটা বার করার জন্য আমাদের একটা সূত্র আছে। কি সূত্র? দেখো যটা বেজে গেছে সেটা বেজে যাবে, তাহলে 3টে বেজে গেছে, 3টে বেজে কত মিনিট সময়ে 3টে বেজে, মিনিটটা বার করার সূত্র হচ্ছে 30 প্লাস 5 ইনটু যটা বেজে গেছে, কটা বেজে গেছে 3টে, 3 ইনটু 12/11। এই সূত্রে বসে তোমরা অঙ্কটা করলে অঙ্কটা একদম চলে আসবে। দেখো তাহলে 3টে, এটা যদি ক্যালকুলেশন করি আমরা 3 5 15, 15 5 4 ইনটু 12/11, তার মানে কত হবে 3টে 5 12 60, 6 4 12 48, 540/11 এত মিনিট।
এটাও মিনিট, এটাও মিনিট, এত মিনিট, তাহলে পূর্ণটা বাংলা হবে 3:49 পূর্ণ 1-11 মিনিট। বোঝা গেছে? নেক্সট কি বলেছে 34 এরটা, একটি প্রশ্নপত্রের প্রশ্ন সংখ্যা 50, মানে এটা প্রশ্নপত্র, সেখানে 50টা প্রশ্ন আছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নম্বর 2, কিন্তু একটি ভুল উত্তরের জন্য হাফ নম্বর কেটে নেওয়া হয়। মানে একটা প্রশ্ন ঠিক করলে 2 নম্বর পাবে, একটা প্রশ্ন যদি ভুল করে তাহলে হাফ নম্বর কেটে নেওয়া হবে। একটি ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করার পর তার প্রাপ্ত নম্বর 65, তাহলে সে কটা ভুল করেছিল? আমরা যদি ধরে নিই সে উত্তর করেছিল কটা প্রশ্নের, xটি প্রশ্নের উত্তর করেছিল, xটি প্রশ্নের উত্তর দিয়েছিল, উত্তর করেছিল, ঠিক আছে? তাহলে যদি সে xটি প্রশ্নের উত্তর করে তাহলে একটা প্রশ্ন ঠিক হলে 2 পাবে, তাহলে xটা প্রশ্ন ঠিক হলে কত হবে? x * 2। এটা থেকে কি বিয়োগ দিলে কতগুলো ভুল করেছে? বিয়োগ কতগুলো ভুল করতে পারে ম্যাক্সিমাম? xটার মধ্যে xটা উত্তর দিয়েছে, তাহলে মোট 50টা প্রশ্ন আছে, তাহলে 50 বিয়োগ x, এতগুলো ভুল করতে পারে, তাহলে তার কত নম্বর কাটা যাবে? হাফ করে। আর সে মোট কত পেয়েছে? 65। যত পেয়েছে তার থেকে বাদ দিলাম, তাহলে মোট নম্বরটা পেয়ে যাব। এবার আমরা ক্যালকুলেশন করে x এর মানটা বার করে নিই। এই দুইটা এখানে এসে গুণ হয়ে যাবে, 4x হয়ে গেল, 2 ছিল, এই দুইটা এখানে এসে গুণ হবে, 4x হয়ে গেল -50, এই মাইনাসটা এখানে মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস x = 65। তাহলে এইটা একটা 5x 65 * 2, তাই তো? কারণ এই দুইটা এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে। 5x - 50 সমান 5 × 10, 7 × 12 13, 130, 50টা করে দিকে নিয়ে যাব। 5x = 180, তাহলে x = 36। তাহলে সে 36টা প্রশ্নের জবাব দিয়েছে, উত্তর দিয়েছে। আমাদের চেয়েছে সে কটা ভুল করেছে, তাহলে 50 - x করে দিই, 50 থেকে 36 বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? 14। তাহলে সে 14টা প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। 35 এর অঙ্কটা করব, ঠিক আছে? দেখো 35 এটা কি বলেছে? 6⁻12 into 5⁻13 into 7⁻13, 23, তাই তো? 23। এই গুণফলে কতগুলি মৌলিক উৎপাদক আছে সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? দেখো মৌলিক উৎপাদক মানে কি? মানে মৌলিক উৎপাদক মানে যেটাকে আর ভাঙা যায় না, যে উৎপাদকটাকে ওর পরে আমরা আর ভাঙতে পারবো না, সেটাকে মৌলিক উৎপাদক বলবো। যেমন দেখো 7কে আমরা ভাঙতে পারবো? পারবো না। 1 * 7, এর থেকে বেশি কিছু লিখতে পারবো না। 5কে আমরা ভাঙতে পারবো না, কিন্তু 6কে আমরা কি ভাঙতে পারি? 2 * 3, এটা ⁻12 into 5⁻13 into 7 কত? 23। তাহলে কতগুলো মৌলিক উৎপাদক আছে দিতে বললো, আমাদের সেটা করতে বলেছে। তাহলে এটা ইনটু এটা ⁻12 মানে কি বলতো? 2⁻12 into 3⁻12 into 5⁻13 into 7⁻23। এই যে পাওয়ারে যেগুলো আছে, তার মানে এতগুলো করে মৌলিক উৎপাদক আছে, তাহলে আমরা এই পাওয়ার গুলোকে যদি যোগ করি তাহলে উত্তর পেয়ে যাব, ঠিক আছে? তো 12 + 12 + 13 + 23, 3 6 7 8 9 10, 1 3 4 5 6 7, তাহলে মোট 7টা মৌলিক উৎপাদক আছে। 16 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার টিন থেকে সবচেয়ে বড় মাপের বৃত্তাকার অংশ কাটা হলে বৃত্তাকার ও বর্গাকার টিনের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাই দেখো আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এটা বলেছে একটা বর্গক্ষেত্র টি, বর্গাকার টিন, তাহলে এরকম একটা বর্গাকার টিন 16 সেমি বাহু বিশিষ্ট, এর বাহু 16। তাহলে এখান থেকে আমরা সবথেকে বড় যে গোলকটা পাবো সেটা কিরকম হবে? এরকম, এটার সাথে এটা যোগ, এর থেকে বড় গোলক তো পাবো না, এটাই সবথেকে বড় গোলক পাবো। তাহলে আমাদের কি চেয়েছে?
এই যে বর্গাকার টিনের ক্ষেত্রফল আর এই যে গোলকের ক্ষেত্রফল এর অনুপাতটা বার করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার সূত্র কি? বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য। তাহলে 16 হোল স্কয়ার অনুপাত চেয়েছে ইউজ টু এই যে বৃত্তর ক্ষেত্রফল বার করার সূত্র কি? পাই ইনটু আর স্কয়ার। এই আরটা কি? এর ব্যাসার্ধ। তাহলে এর একটা বাহুর দৈর্ঘ্য 16, তার মানে এই জায়গায় এর বৃত্তের ব্যাস কত হবে? 16 সেমি। বৃত্তের ব্যাস যদি 16 হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 16/2, তাই তো? তার মানে 8 সেমি। এটা হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, পাই ইনটু 8 এর স্কয়ার, তাই তো? পাই আর স্কয়ার, পাই ইনটু 8 এর স্কয়ার। এবার এটা ক্যালকুলেশন করো। 22 এর 7 ইনটু 8 ইনটু 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে এটা কাটলে হবে 11 আর 7টা এদিকে গুণ হয়ে যাবে, তাই তো? 14 ইউজ টু 7 এর গুণ 2 এর সাথে গুণ হয়ে গেল 14 আর এখানে 11 পড়ে থাকলো, 14 ইউজ টু 11। তাহলে এটা আমরা কি পেলাম? বর্গাকার ও বৃত্তাকার টিনের ক্ষেত্রফলের অনুপাত। ধরে পেলাম বর্গাকার, এটা বর্গাকার, আর এটা হচ্ছে বৃত্তাকার টিনের ক্ষেত্রফলের অনুপাত। নেক্সট 37 এটা 37 কি বলেছে? একটি কাচের দণ্ড পরে 2:3 অনুপাতে বিভক্ত হয়ে যায়। তাহলে এটা কাচের দণ্ড, এটা পরে 2:3, মানে বুঝতেই পারছি আমরা যে প্রথমের ভাগটা ছোট হবে, পরের ভাগটা বড় হবে। ধরো এই অনুপাতে ভাগ হয়ে গেল, এটুকু একটা হয়ে গেল, এটুকু একটা হয়ে গেল, এই অনুপাতে ভাগ হয়ে গেল কাচের দণ্ডটা। তারপরে কি বলেছে? পরে পুনরায় ছোট দণ্ডটি পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়ে গেল। পুনরায় এই দণ্ডটা পড়লো, এই দণ্ডটা আবার 4:5 অনুপাতে ভাগ হয়ে গেল। তাহলে তিনটি খণ্ডের অনুপাত কত? ঠিক আছে, তাহলে দেখো আমি যদি দুটো খণ্ড, মানে আগে যখন আমার এই দুটো খণ্ড ছিল, সেই এই দুটো খণ্ডকে আমি যদি ধরে নিই 2x 3x, 2x আর 3x, তাহলে 2x টা আমার আবার দুটো ভাগে বিভক্ত হয়েছে কি অনুপাতে? না 4:5 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে 2x একটা কিভাবে বিভক্ত হলো? 4/9 ইউজ টু এই যে এই ফার্স্ট খণ্ডটা 4/9, সেকেন্ড খণ্ডটা কত হবে? 2x ইনটু 5/9 ইউজ টু তৃতীয় খণ্ড, এটা এই খণ্ডটা 3x। ঠিক আছে, এবারে ক্যালকুলেশন করব। ফার্স্টে x x x কেটে গেল, তাহলে 2 ইনটু 4 ইউজ টু, এবার 9টাকে এখানে গুণ করে দিই, 2 ইনটু 5 ইউজ টু 3 ইনটু 9, তাহলে 8 ইউজ টু 10 ইউজ টু 27 এই অনুপাতে বিভক্ত হবে। 38 এর অঙ্কটা দেখো, 38 এর অঙ্কটা সরল সুদের অঙ্ক। কি বলেছে? 5 বছরে কোনো টাকার সুদ ওই টাকার 1/4 অংশ হয়, তাহলে সুদের হার কত? আগে আমরা দেখেছি এই সূত্রটা, সরল সুদের সূত্রটা কি? I equals to P R T by 100, যেখানে I টা সুদ। আমাদের বলে দিয়েছে বছর, বলে দিয়েছে 5, আর কি বলেছে? টাকাটা কি? সুদের 1/4 অংশ। তাহলে এই P তো টাকা, তাহলে আমি যদি ধরে নিই যে টাকাটা x, তাহলে সুদ কত হবে? I x/4, 1/4 অংশটা বসিয়ে দাও, আর t equals to আমরা পেয়েছি 5, তাহলে I equals to x/4 equals to x into r into 5 by 100। x x কেটে গেল, উপর নিচে কাটাকাটি গেলে 5 দুগুণে 10 20, তাহলে এই 4 নিচে নিচে যদি সমান আছে 4 আর 5, 4 5 20, তার মানে এলো কি 1 equals to r by 5, তার মানে রেট কত? r equals to 5 এত পার্সেন্ট। আমরা নেক্সট অঙ্ক 39 এটা করব। 39 এটা কি বলেছে? একটি বাস স্ট্যান্ড থেকে A, P ও C 3 রুটের বাস
যথাক্রমে, মানে ধরো একটা বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডটা থেকে এ বি সি তিনটে রুটের বাস ছাড়ে। এই রুটের বাস 4 মিনিট অন্তর ছাড়ে, মানে ধরো এখন একটা বাস ছাড়লো, ঠিক তার 4 মিনিট অন্তর, মানে 12টায় বাস ছাড়লে নেক্সট বাসটা ছাড়বে 12টা 4-এ, ঠিক আছে, 4 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। বি রুটে 15 মিনিট অন্তর, মানে এই রুটে যদি ফার্স্ট বাসটা 12টায় ছাড়ে তাহলে নেক্সট বাসটা ছাড়বে কততে, 12টা 15-তে। আর সি রুটে 16 মিনিট অন্তর, মানে ফার্স্ট বাসটা 12টায় ছাড়লে নেক্সট বাসটা 12টা 16-তে ছাড়বে। আমাদের কি বলেছে, সকাল 5টায় একসঙ্গে ছাড়ার পর পুনরায় কোন সময় তিনটে রুটের বাস একসঙ্গে ছাড়বে। ধরো এই তিনটে বাস সকাল 5টায় একসাথে ছেড়েছিল, সকাল 5টায় মানে 5টা AM এ একসাথে ছেড়েছিল, নেক্সট কটায় এই তিনটে বাস আবার একসঙ্গে ছাড়বে। তাহলে আমরা কি করব, আমরা এই যে তিনটে মিনিট দেওয়া আছে, তিনটে মিনিটের লসাগু করে নিই। 4, 15, 16, 2 দিয়ে দিই, 2 দিয়ে গুণে 4, 15, 2 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 12, 2 4 8, তাহলে 2 ইনটু 2 ইনটু 12 ইনটু, তাহলে 2 দিয়ে গেলে 15 4, তাহলে এগুলো 2 ইনটু 2 ইনটু 15 ইনটু 4 সমান কত হবে, 240। এত কি মিনিট, এত মিনিট, তাহলে 240 মিনিট মানে কত ঘন্টা, 240 মিনিট মানে 4 × 24, 4 ঘন্টা। তাহলে 5টায় ছেড়েছিল, আবার 4 ঘন্টা পর ছেড়ে, মানে 5 + 4 এত ঘন্টা সমান সমান 9 ঘন্টা। তাহলে 9 ঘন্টা পর তিনটে রুটের বাস আবার একসাথে ছাড়বে। তো 4 ঘন্টা, তাহলে 4 + 5, তাহলে এতটা সমান সকাল 9টা, 9টা কতক্ষণ, সকাল 9টায়, সকাল 9টায় তিনটে রুটের বাস একসঙ্গে ছাড়বে। আমরা 40-এর অঙ্কটা করব। 40-এর অঙ্কটাও আগের ওই সরল সুদের অঙ্কের মতনই। তাহলে সূত্রটা আমরা লিখে নিই। কি সূত্র, I = P/T/100। এবার অঙ্কটা করা যাক। অঙ্কটা কি আছে, সমপরিমাণ অর্থ 14% আর 16% সরল সুদে জমা রাখার 5 বছর পর মোট সুদ হয় 45,000 টাকা। জমা রাখার মোট অর্থের পরিমাণ কত ছিল, ঠিক আছে, সুদ মোট দিয়ে দিয়েছে, মানে দুটো রেট ছিল, একটা 14 একটা 16, এই রেট দুটোকে যদি আমরা যোগ করি কত হবে, 30, তাই তো, মোট 30% রেট ছিল, 5 বছর। তাহলে I = দেওয়া আছে কত, 4 5 তিনটে 0 = P, P থাকলো, টাকাটা দেওয়া নেই, বের করতে হবে। আর কত রেট এলো আমাদের, 30 বছর, কত, 5/100, কাটাকাটি করি, 5 2 10, 18, আর এটা কাটলে হবে 15। তাহলে এই দুইটা এদিকে এলে এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে P = হবে 5 2 10, হাতে 1 রেখে দিই 3,000 টাকা। এবার কি চেয়েছে দেখো, বলেছে মোট অর্থের পরিমাণ, ঠিক আছে, তার মানে 3,000 টাকা দুবার রাখা হয়েছে, দু জায়গায় রাখা হয়েছে 3,000 3,000 করে, সমপরিমাণ টাকাকে দুই জায়গায় রেখেছে, তাহলে মোট অর্থের পরিমাণ কত হবে, কত হলো 30,000। তাহলে 30,000 টাকা কবার রেখেছে, দুবার, তাই তো, তাহলে 30 6 যোগ করলে কত হবে, 60,000 টাকা। তাহলে মোট অর্থের পরিমাণ কত ছিল, 60,000 টাকা। আমরা 41 এর অঙ্কটা করব। 41 এ কি বলেছে, প্রতি লিটার 12 টাকা দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মিশ্রিত করলে জল মিশ্রিত দুধ প্রতি লিটার 10 টাকায় বিক্রি করলে 30% লাভ হবে। তাহলে ধরো আমি দুধটাকে ধরে নিচ্ছি 1 অংশ, ঠিক আছে, আর জল মেশাচ্ছি কতটুকু, x অংশ। তাহলে যখন দুধ কিনছি 12 টাকা দরে, তাহলে 12 × 1 সমান, যখন জল মেশাচ্ছি তাহলে মোট দুধে আর জলে মিশে কতটুকু হবে, x + 1 ইনটু কত টাকা দরে বিক্রি করছি, 10, তাহলে সেটার উপর কতটুকু লাভ হচ্ছে আমার, 30%, 100/130। কাটাকাটি করো, এই দুটোর সাথে সমান হবে, 0 0 কেটে গেল, 13টা এইদিকে চলে এলে
কি হবে 12 ইনটু 13 156 ইকুয়ালস টু x প্লাস 1 ইনটু 100, তাহলে 156 সমান 100 x প্লাস 100, 100টাকে এইদিকে নিয়ে এলে হবে 56 ইকুয়ালস টু 100x, তাহলে x সমান কত হবে 56 বাই 100 হবে 14, এটা হবে 25, 2 দিয়ে কাটলে তাহলে 4 দিয়ে কাটছি আমরা, তাই তো 4 দিয়ে কাটলে 14 আর 25, তাহলে এটা কি বেরোলো এক্সট্রা কি ধরেছিলাম জল, তাহলে আমাকে চেয়েছে দুধ আর জলের অনুপাত, তাহলে দুধ 1, তাহলে আমি এটাকে উল্টে দিই, তাহলে হবে 1 বাই x সমান 25 বাই 14, তাহলে 1 ইউজ টু x সমান 25 ইউজ টু 14। আমরা করব 42 এরটা। 42 এরটা কি বলেছে, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার অনুপাত কত দিয়ে দিয়েছে 2:3:7 এই অনুপাতে থাকে, তাহলে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত, তাহলে 2:3:7 এটা যোগ করলে কত হয়, মোট কতগুলো আছে, তাহলে 12টি, 2 টাকা দুটো আছে কি 1 টাকা, 1 টাকা কটা আছে দুটো, তাহলে মোট কত 2 টাকা হলো, তারপরে 50 পয়সা কটা আছে 3টে, তাহলে কত হবে 1.5 টাকা, আর কি বলেছে এটা 25 পয়সা, 25 পয়সা কটা আছে 7টা, তাহলে 1 টাকা 75 পয়সা, ঠিক আছে, এটা হচ্ছে মোট মূল্য, তাহলে এই তিন থেকে যোগ করলে কত আসবে 5.2.5 এত, তাহলে মোট কতগুলো ছিল 12টা, তাহলে 12তে হচ্ছে কত দেওয়া আছে মোট, আর এখানে মোট সংখ্যাটা দেওয়া আছে কত 384, তাহলে 12তে যদি হয় 384, তাহলে একে কত 384 বাই 12, আর এখানে কত বেরোলো 5 টাকা 25 পয়সা, তাই তো 5.25, 5.25 এ কত হবে 384 ইনটু 5.25 বাই 12 সমান 168 টাকা। নেক্সট 43 অঙ্কটা ভীষণ সোজা, এক লাইনেই হয়ে যাবে, আমরা এটা সবাই জানি কি না 1 হেক্টর সমান কত বর্গ মিটার 10,000 বর্গ মিটার, এটা তোমরা একটু মনে রাখবে। 44 দেখো কি দেওয়া আছে আমাদের অপশনে, একটা সংখ্যা অমিট আছে, দিয়ে একটা গোটা সংখ্যা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, ওই যে স্টার আছে স্টারের জায়গায় কত বসলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, দেখো আমি সংখ্যাটা লিখে নিচ্ছি 5 স্টার 3 4 5 7, 11 দ্বারা বিভাজ্য বের করার সূত্র হচ্ছে একটা বাদ দিয়ে একটাকে আমরা যোগ করব, যেমন ধরো 5, 5 এর পর 3 নেব, 3 এর পর 7 নেব, আর যদি এটা নিই সরি 3 এর পর কত আসবে, একটা বাদ দিলে 4 বাদ দিলে আসবে 5, তাই তো 5 নেব, 5 এটা বাদ দিলাম, এখানে একটা সংখ্যা হবে, এটা বাদ দিয়ে 3 নিলাম, এটা বাদ দিয়ে 5 নিলাম, এবার এইটা নেব 3 বাদ দিয়ে 4 নেব, 5 বাদ দিয়ে 7 নেব, এবার কি এই যে সংখ্যাগুলোকে নিচ্ছি এগুলোকে যোগ করব, তাহলে 5 যোগ 3 যোগ 5 কত হবে 5 10 3 13, আর এই যে স্টার আছে এখানে কিছুটা বসবে, তাহলে আমরা এই দুটো যোগ করে দিই, কত হচ্ছে 4 + 7 কত হচ্ছে 11, ঠিক আছে। 11 দ্বারা তখনই বিভাজ্য হবে যদি এইটা এই যোগফলটার ডিফারেন্স 11 হয় কিংবা 0 হয়, তবে এই সংখ্যাটা 11 দ্বারা ডিভাইড করা যাবে। তাহলে দেখো সবথেকে ক্ষুদ্রতম, তাহলে এই সংখ্যাটার সাথে আমরা যদি আর 2 যোগ করে দিই তাহলে এটা 13 হয়ে যাচ্ছে, তাহলে এইটার ডিফারেন্স কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এই যে স্টার যে সংখ্যাটা আছে এই জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে আমাদের 13 হয়ে যাবে এর মোট মানটা, আর তাহলে আমরা বলতে পারবো এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। 2 বসালাম
তাহলে আমাদের সংখ্যাটা কত হলো 5 2 3 4 5 7। এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। আমরা করব 45 এটা। দেখো 45 এটা কি বলেছে, কোন ব্যক্তি কোন জিনিস বিক্রয় করে 10% লাভ করেন, যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রয় করেন তাহলে লাভের হার কত হবে। ঠিক আছে, কোন একটা জিনিসকে বিক্রয় করে 10% লাভ করছে, তাহলে আমি যদি ধরে নিই যে আমার ক্রয় মূল্য ছিল, ব্যক্তিটির ক্রয় মূল্য কত 100 টাকা, 10% লাভে বিক্রি করেছে মানে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য 110 টাকা। তারপরে কি বলেছে, যদি তিনি ওটিকে দ্বিগুণ লাভে বিক্রি করতেন, দ্বিগুণ লাভ মানে কি এটা ইনটু 2, তাহলে 220 টাকা, 220 টাকা, তাহলে লাভের হার কত হতো, বিয়োগ করে দেব। ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 220 হলো কত হতো, 220 বিয়োগ 100 এত পার্সেন্ট সমান 0 2 1 120% এত। নেক্সট আমরা করব 46 এটা। দেখো এই অঙ্কটা ভীষণ সহজ, এখানে আমরা ABC এর মান বার করে পুট করে দেব তাহলেই হয়ে যাবে। কি আছে, A/7 সমান B/9 সমান C/8, তাহলে আমাকে বের করতে দিয়েছে A + B + C/C। এখান থেকে আমি কত পাচ্ছি, A এর মান কত 7, B এর মান কত 9, C এর মান কত 8, বাই কত 8, এগুলোকে যোগ করলে কত হয় 24/8, তাহলে 8 × 3 = 24। বাস এটা আমাদের आंसर। আমরা করব 47 এটা। দেখো 47 ঠিক আছে, 47 এটা অঙ্কটা কিন্তু তোমরা মন দিয়ে বুঝবে। বলেছে 4.2 মিটার পরিধি বিশিষ্ট একটি ট্রেনের চাকা প্রতি 4 সেকেন্ডে 7 বার ঘুরলে ট্রেনটির গতি ঘন্টায় কত। কি বলেছে দেখো, এই যে একটা ধরো ট্রেনের চাকা, এই ট্রেনের চাকাটার পরিধি আমাকে দিয়ে দিয়েছে। পরিধি কত বলেছে, 4.2 মিটার। ঠিক আছে, এটা হলো পরিধি। তাহলে প্রতি 4 সেকেন্ডে এই চাকাটা 7 বার করে ঘুরছে। ঠিক আছে, তাহলে 4 সেকেন্ডে এই চাকাটা যদি 7 বার ঘোরে, তাহলে এত গুণ 7, এত মিটার পথ অতিক্রম করছে 4 সেকেন্ডে, তাই তো? 4 সেকেন্ডে এটা 7 বার ঘুরছে, তার মানে একবারে যত মিটার যাচ্ছে 7 বারে কত মিটার যাবে, এটা ইনটু 7, তাহলে 4 সেকেন্ডে যাচ্ছে, 4 সেকেন্ডে কতটুকু যাচ্ছে, 4.2 ইনটু 7 এত মিটার, তার মানে 30 × 7 ইনটু 7 এত মিটার, তার মানে কত মিটার হলো 30 মিটার, তাই তো? তাহলে 4 সেকেন্ডে কতটুকু যাচ্ছে 30 মিটার, 4 সেকেন্ডে যাচ্ছে 30 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাবে 30/4 মিটার। তাহলে এটা কি বেরোলো, ট্রেনটির গতিবেগ বেরোলো। কিসে বেরোলো, মিটার পার সেকেন্ডে। তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে, গতিবেগ কত 30/4 এত মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো আমাদের বার করতে দিয়েছে যে এর গতিবেগ ঘন্টায় কত, মানে কিমি/ঘন্টা বার করতে দিয়েছে। তাহলে মিটারটাকে কিমিতে করব আর সেকেন্ডটাকে কিসে করব, ঘন্টায় করব। তাহলে 30/4 ইনটু 3600/1000 এত কিমি/ঘন্টা। তাহলে 0 0 0 0 কাটলো, 4 × 32, 4 × 9 36, 0 0 কাটলো, 3 × 9 27 এত কিমি/ঘন্টা। এবার 48 এটা দেখো, 48 এর অঙ্কটা ভীষণ সহজ, এটা খুব ছোটবেলাকার অঙ্ক। পরীক্ষায় এই ধরনের অঙ্ক সহজ হলেও কিন্তু খুব আসে, এই ভালো করে বুঝে নাও। 736 এখানে 8 এর স্থানীয় মান মানে স্থানাঙ্ক মান আর 3 এর স্থানাঙ্ক মানের অন্তরফল। অন্তরফল মানে জানো নিশ্চয়ই বিয়োগ করা, তাহলে বিয়োগফলটা বার করতে হবে। 8 এর স্থানাঙ্ক মান কত, এই 8 মানে যে সংখ্যাটা দেবে তারপরে যতগুলো সংখ্যা থাকবে আমাদের ততগুলো শূন্য বসাতে হবে। এটা কত, 3 × 8000, আর 3 এর কত আছে, একটা আছে 30, 0 7 9 অন্তরফল কত 7970। আমরা 49 এর অঙ্কটা করব। 49 এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় খুব আসে। দেখো কি বলেছে, 250টি আম 55 জন বালক বালিকার মধ্যে ভাগ করা হলো। মোট আম কত, 250টি, আর বালক বালিকার সংখ্যা হচ্ছে মোট 55।
যদি প্রত্যেক বালক 4টি আম আর প্রত্যেক বালিকা 5টি করে ভাগে আম পায় তাহলে বালিকার সংখ্যা কত ছিল? তাহলে আমি ধরে নিই বালক আছে x টা, বালক কত করে ধরছি x, তাহলে বালক x তাহলে বালিকা কত হবে? মোট আছে 55, তাহলে কত হবে 55 বিয়োগ x। ঠিক আছে, তাহলে মোট আছে আমার কাছে আম কটা 250টা, x জন বালক প্রত্যেকে কটা করে পাচ্ছে 4টে করে, তাহলে x * 4 প্লাস বালিক কটা করে পাচ্ছে বালিকারা 5টা করে, তাহলে 5 * বালিকার মোট সংখ্যা 55 বিয়োগ x সমান মোট কটা 250টা, তাহলে এটা হবে 4x প্লাস 275 মাইনাস 5x সমান 250, তাহলে এটা বিয়োগ করলে হবে -x ইকুয়ালস টু, এটাকে যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে আমার আসবে -25, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল x ইকুয়ালস টু 25, তাহলে বালক বেরোলো 25 জন। কিন্তু আমাদের কি চেয়েছে? বালিকার সংখ্যা কত? এই যে এই ইকুয়েশনে মানটা বসিয়ে দেব, তাহলে 55 থেকে 25 বিয়োগ করব, তাহলে হলো 30 জন, তাহলে বালিকার সংখ্যা কত? 30 জন। দেখো কি বলেছে, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্কগুলো দেখবে প্রায়ই আসে। কি বলেছে? 10 টাকা দরে 11টি আপেল কিনছে, মানে যখন কিনছে তখন 11টা আপেল 10 টাকা দরে কিনছে, আর যখন বিক্রি করছে তখন 10টি আপেলকে 11 টাকায় কিনছে, মানে 11 টাকা দরে 10টি আপেল কিনছে। তাহলে লাভের শতকরা হার কত? তাহলে আমরা লিখে নিই কি 10 টাকা দরে কতগুলো কিনছে 11টা, আর তারপরে বিক্রি করার সময় 11 টাকা দরে কতগুলো করছে 10টি, তাহলে আমরা এরকম কোনাকুনি গুণ করে দেব। তাহলে এটা কোনাকুনি গুণ করলে কত হয় 121 বিয়োগ এটা কোনাকুনি গুণ করলে কত হয় 122, তাহলে এটা কি হলো বলো তো? এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে লাভ বের করতে গেলে কি করতে হয়? যেটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয় বাই 100 ইনটু 100 এত পার্সেন্ট, 0 0 কেটে 100 কেটে গেল, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে 21%। এই ধরনের অঙ্কগুলো তোমরা এইভাবে করলে অবশ্যই চলে আসবে।